আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। আজকের ক্লাসে আমরা পড়ব পরিচ্ছেদ 18 এবং পরিচ্ছেদ 19। যেহেতু দুইটা পরিচ্ছেদ অনেক ছোট, তাই একটা ক্লাসেই আমরা দুইটা টপিক কভার করার চেষ্টা করব। আজকের যে টপিক দেখো, পরিচ্ছেদ 18 বিশেষ্য। এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এটার নাম হচ্ছে নাউন। এটার নাম নাউন। নাউনকে আমরা বাংলায় বলি বিশেষ্য। দেখো, যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা, গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা এবং কোনো গুণের নাম বোঝাবে, গুণকে না কিন্তু, গুণের নাম বোঝাবে সেগুলোকে বলবে বিশেষ্য। তো আমরা ইংরেজিতে জানি যে নাউন হচ্ছে কি 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এগুলো পড়েছি না? তো এগুলোর সাথে তো আমরা সবাই কম বেশি পরিচিত। দেখো, উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করো যে নজরুল, এটা কি? একজন ব্যক্তির নাম, একজন কবির নাম। বাঘ, এটা কি? একটা প্রাণীর নাম। ঢাকা, এটা হচ্ছে একটা স্থানের নাম। বস্তু, ইট। ভোজন, ভোজন মানে কি? খাওয়ার যে একটা নাম, মানে আমি খাচ্ছি, এটাকে কিভাবে বলা যায়? এটার নামটা হচ্ছে কি? ভোজন। তারপরে হচ্ছে কি? সততা। যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি সৎ, সেই ব্যক্তির এই যে সৎ, এই গুণটার নাম কি? গুণটার নাম হচ্ছে সততা। তো এই জন্য বলছে যে যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা, গুণের নাম বোঝাবে সেগুলোকে বলা হবে বিশেষ্য। তোমরা একটু বিশেষ্যের শ্রেণী বিভাগ এটার দিকে একটু লক্ষ্য করো। দেখো, বিশেষ্য সাধারণত 6 প্রকার। বিশেষ্য সাধারণত কয় প্রকার? 6 প্রকার। নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। তোমরা একটু দেখো, নাম বিশেষ্য ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির যে সুনির্দিষ্ট নাম তাকে বলা হচ্ছে কি? নাম বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউন হচ্ছে কি? কোনো কিছুর নির্দিষ্ট নাম। কোনো কিছুকে নির্দিষ্টভাবে যখন আমরা বলবো সেটা হবে প্রপার নাউন। আর যখন আমরা বাংলাতে বলবো সেটার নাম হয়ে যাবে কি? নাম বিশেষ্য। নাম বিশেষ্য। দেখো, ব্যক্তি নাম হাবিব, সজল, লতা, শম্পা, ফারজানা, সুমাইয়া, সাদিয়া, তারপরে হচ্ছে এহসান, ঈশা, ইশরা, হাবিবা। তো এই যে নামগুলো, এগুলো কি? ব্যক্তি নাম, কোনো একজন মানুষের নাম। আমরা কিন্তু নির্দিষ্টভাবে চিনি। ধরো অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, তো আমি বললাম যে ওই যে হাবিবকে ডাক দাও। তার মানে কি? আমি কি মানে সবাইকে ডেকেছি? না, আমি ডেকেছি নির্দিষ্টভাবে হাবিবকে। তার মানে তুমি কাকে গিয়ে ডাকবে? যার নাম হাবিব তাকেই তো ডেকে আনবে। তো এটাই হচ্ছে কি? এখানে নির্দিষ্ট করে যখন কাউকে বলা হবে সেটার নাম হয়ে যাবে কি? নাম বিশেষ্য। নাম বিশেষ নাম বিশেষ্যের যে ব্যক্তি নাম সেটা আমরা দেখলাম। তারপরে দেখো, স্থান নাম মানে হচ্ছে জায়গার নাম সুনির্দিষ্ট করে বলা। ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা, এগুলো কি? কোনো স্থানের সুনির্দিষ্ট নাম। ধরো আমি বললাম নদীতে আছি। কোন নদীতে আছো? তখন আচ্ছা, আমি যখন বলবো যে আমি নদীতে আছি, তুমি আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে কোন নদীতে? তখন আমি কি বলবো? পদ্মা নদীতে। তো এই যে পদ্মা, এটা কি? আমি সুনির্দিষ্ট করে বললাম যে জায়গাটার নাম কি? পদ্মা। আমি পদ্মাতে আছি, মানে পদ্মা নদীর মাঝখানে আছি। নৌকায় করে, জাহাজে করে, স্পিড বোট করে, যে কোনো মাধ্যমে হতে পারে। তো সেই জায়গাটা তখন কি? পদ্মা। ঢাকা, আমি কোথায় থাকি? ঢাকায় থাকি। বাংলাদেশ, কোন দেশে থাকো? বাংলাদেশ।
তারপরে হিমালয়, এগুলো কি কোনো একটা স্থানের নাম, এবং এগুলো কি সুনির্দিষ্ট নাম, সেজন্য এগুলো হচ্ছে নাম বিশেষ্য। তারপরে দেখো কাল নাম। কাল নাম হচ্ছে কোনো একটা সময়কে বোঝাচ্ছে। তো আমরা কি বলি যে আজকে সোমবার, কালকে বুধবার, তারপরে সরি, সোমবারের পরে তো মঙ্গলবার আসে। তো আজকে সোমবার, কালকে মঙ্গলবার, তারপরের দিন হচ্ছে বুধবার, তারপরে বৃহস্পতিবার। তো এই যে নামগুলো, এটা তো আমি একটা সময়কে নির্দিষ্ট করে বলছি, তাই না? তো এই যে সময়, কোনো কিছুর যে সময়, তারপরে এটা হচ্ছে বৈশাখ মাস। এটা কি মাস? বৈশাখ মাস। তারপর আমরা যদি ইংরেজিতে বলি যে বছরের শুরুতে, এটা হচ্ছে কি জানুয়ারি। তারপর হচ্ছে রমজান মাস, রমজান মাসে আমরা সবাই রোজা পালন করি। তো এই যে নামগুলো, এগুলো হচ্ছে কি কাল নাম, মানে কোনো একটা সময়ের নাম বলছে, এবং এগুলো সুনির্দিষ্ট, তাই এগুলো কি নাম বিশেষ্য। তারপরে দেখো সৃষ্টি নাম। গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা। এই যে গীতাঞ্জলি এবং সঞ্চিতা, এগুলো কিন্তু বিখ্যাত, মানে বইয়ের নাম। বিখ্যাত কিসের নাম? বইয়ের নাম, যেগুলো আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের যে লেখাগুলো, তারপরে তাদের যে এই যে সৃষ্টিগুলো, তারা যেগুলো লিখেছেন। তারপরে হচ্ছে ইত্তেফাক, বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকার নাম। তারপরে হচ্ছে অপরাজেয় বাংলা, এটা হচ্ছে আমাদের একটা ভাস্কর্য, যেটা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আছে এটা। তো অপরাজেয় বাংলা কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এটার ছবি বা হচ্ছে ভাস্কর্য, কোনো না কোনো মাধ্যমে আমরা এটা দেখেছি বা হচ্ছে এটার নাম শুনেছি। তো এগুলো কি? এগুলো হচ্ছে সৃষ্টি নাম, এগুলো সুনির্দিষ্ট। তো এই জন্য এগুলো হচ্ছে নাম বিশেষ্য। এগুলো কি? নাম বিশেষ্য। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে আমাদের জাতি বিশেষ্য। দেখো, জাতি বিশেষ্য, জাতি বিশেষ্যকে আমরা ইংরেজিতে বলতে পারি কমন নাউন। কি বলতে পারি? কমন নাউন। কারণ কমন নাউনকে আমরা কিভাবে চিনি? কমন নাউন হচ্ছে সেই সব নাউন, যে নাউন দ্বারা আমরা হচ্ছে কোনো ধরনের যে বিষয়গুলো, ধরো এই যে আমার নাম মুন্নি, তারপরে হচ্ছে আমার বান্ধবীর নাম ধরো হচ্ছে ইশরা। তো এই ধরনের যে নামগুলো যখন বলবো যে জাতি বিশেষে মানে হচ্ছে কি আমি, আমার বান্ধবী, বা হচ্ছে তুমি, তোমার বন্ধু, এই যে জিনিসগুলো, এগুলোর তো কোনো একটা সাধারণ নাম আছে। আমরা কি? আমরা সবাই কি? মানুষ। আমরা সবাই মানুষ। তো এই যে আমাদের এক একজনের এক একটা নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তি ব্যক্তি নাম, ঠিক আছে, ব্যক্তি বিশেষে আমাদের ভিন্ন ভিন্ন নাম, কিন্তু আমাদের সাধারণ একটা নাম আছে। সেটা কি? আমরা সবাই মানুষ। তো এই যে এইগুলো সাধারণ নাম, তারপরে এই যে দেখো গরু, ছাগল, তারপর হচ্ছে বাঘ, সিংহ, এগুলো হচ্ছে কোনো, এগুলো হচ্ছে প্রাণীর নাম। কিন্তু যখন আমি বলবো পশু, পশু যখন বলবো, তখন কি আমি কোনো সুনির্দিষ্ট কোনো গরু, ছাগল, বাঘ, সিংহ, মহিষ কাউকে বোঝাচ্ছি? না। তখন ওইটা হচ্ছে এই যে গরু, ছাগল, মহিষ, এই যে এই পশুগুলো, তাদের সাধারণ নাম হচ্ছে কি? এই গরু, ছাগল যে, তাদের সাধারণ নাম হচ্ছে পশু। আবার পাখি, বিভিন্ন রকমের পাখি আছে, তাদের একটা সাধারণ নাম হচ্ছে কি? তারা পাখি সম্প্রদায়ের, তাই না? অনেক ফুল আছে। তো আমি যখন বলবো গোলাপ ফুল, তারপরে বলবো জবা ফুল, এগুলো হচ্ছে কি ফুলের সুনির্দিষ্ট নাম। কিন্তু যখন সবগুলোকে আমি বলবো ফুল, তুমি কিন্তু সব ফুলকেই বুঝবা না, যে কোনো ফুলকে তুমি বুঝতে পারো। তো এটা হচ্ছে কি সব ফুলের সাধারণ নাম ফুল। তো এই যে সাধারণ নাম, সেটাকে আমরা বলতে পারি জাতি বিশেষ্য, এবং ইংরেজিতে কমন নাউন। দেখো, জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো প্রাণীকে বা হচ্ছে ধরো কোনো নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে সাধারণ নামকে বোঝায়। এই ধরনের বিশেষ্য কি কি করে? এই ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। দেখো মানুষ, একটু আগেই বললাম যে আমাদের এক একজনের এক এক নাম, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ নাম। তারপরে যে গরু, ছাগল, তারপরে ফুল, ফল, নদী, সাগর, পর্বত, এগুলো কি সাধারণ নাম। ধরো আমি বললাম যে ওই যে লাল গরুটা, লাল গরুটা, তো আমি তখন কিন্তু গরুটাকে মানে নির্দিষ্ট করে দিলাম যে ওই লাল গরুটাই। যখন অনেকগুলো গরু একসাথে থাকবে, আমি বলবো গরুগুলো ওখানে কি ঘাস খাচ্ছে। তো আমি কি কোনো গরুকে নির্দিষ্ট করে বলেছি? না। আমি কিন্তু কোনো গরুকে নির্দিষ্ট করে বলিনি।
তার মানে এইখানে গরু নামটা হচ্ছে কি সাধারণ, মানে সকল গরুর সাধারণ নাম হচ্ছে গরু। যখন আমরা নির্দিষ্ট করে বলবো ওই যে লাল গরুটা বা বাদামি গরুটা, কালো গরুটা, তখন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। এর আগ পর্যন্ত গরু হচ্ছে কি সব গরুর সাধারণ নাম। ফুল সেম, গোলাপ ফুল, রজনীগন্ধা, গন্ধরাজ, কাঠগোলাপ, আমরা যখন এগুলো বলবো তখন আমরা কিন্তু ফুলকে নির্দিষ্ট করে বলছি। কিন্তু আমি যখন বলবো যে আমার ফুল খুব পছন্দ, আমি কিন্তু কোনো নির্দিষ্ট ফুলকে বলিনি। হুম, আমি বলেছি আমার সব ফুল পছন্দ। তো এই ক্ষেত্রে ফুল হচ্ছে কি সকল ফুলের সাধারণ নাম। ফলের ক্ষেত্রেও সেম। তারপরে নদী, সাগর, পর্বত ইত্যাদি। নদীর ক্ষেত্রেও দেখো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তারপর আরও কত কত নদী আমাদের রয়েছে। তো এইসব নদী, সকল নদীর সাধারণ নাম কি? নদী। তো এই জন্য এগুলো হচ্ছে কি জাতি বিশেষ্য, আর ইংরেজিতে যদি তোমরা বলতে চাও সেটা হচ্ছে কমন নাউন। আমাদের কথা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো এটা আমরা কিভাবে মনে রাখছি সেটা আমাদের নিজেদের ব্রেনের ব্যাপার। ঠিক আছে? আমি কিভাবে মনে রাখতে পারছি? আমি যদি বাংলার সাথে ইংরেজি রিলেট করে মনে রাখতে পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো এইজন্য তোমরা যেভাবে মনে রাখতে পারবে তোমরা ওইভাবেই পড়বে। তারপরে দেখো বস্তু বিশেষ্য, যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন, যেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যেগুলো হচ্ছে বস্তুকে নির্দেশ করবে। এই যে দেখো, কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে। কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে। ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বস্তু বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ইট, এগুলো কি? ইট কোনো একটা বস্তুর নাম। তো লবণ এটা হচ্ছে কোনো একটা দ্রব্যের নাম। তারপরে আকাশ, তারপরে হচ্ছে টেবিল, বই, এগুলো কি বস্তুর নাম। এজন্য এগুলো হচ্ছে বস্তু বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখো সমষ্টি বিশেষ্য, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কালেকটিভ নাউন। কি বলতে পারি? কালেকটিভ নাউন। আমরা জানি কালেকটিভ নাউন হচ্ছে, ধরো আমরা ইংরেজিতে বলি, যদি বলি তাহলে টিম, আর্মি, ক্লাস, যেখানে একজনকে বোঝাবে না, একের অধিক অনেকগুলো মানুষের সমষ্টি সেইটাকে বোঝাবে, সেগুলোকে আমরা বলতে পারি সমষ্টি বিশেষ্য। তো এই ধরনের বিশেষ্য দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, মানে অনেক একের অধিক একাধিক মানুষ সেখানে থাকবে বা একাধিক প্রাণী সেখানে থাকবে। জনতা, জনতা যখন আমরা বলি তখন কি আমরা কোনো একটা নির্দিষ্ট মানুষকে মিন করি? না, আমরা কিন্তু অনেকগুলো মানুষের ভিড় জমে আছে বা হচ্ছে পুরো জনতা জমে গিয়েছে। তো জনতার জনতার মিছিল খুব পরিচিত একটা শব্দ। জনতার মিছিল, সেখানে কি একজন দুজন থাকে? না, এখানে মানে ধরো ৫০, ৭০, ৮০, ১০০ বা হচ্ছে ২০ জন, ৩০ জন এরকম থাকতে পারে। অনেকগুলো মানুষের যখন ভিড় জমে যায় সমাহার, তখন সেটাকে আমরা বলবো কি সমষ্টি বিশেষ্য। তারপরে হচ্ছে পরিবার। পরিবার কি একজন দুজন নিয়ে হয়? না, পরিবার হয় আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি। যদি আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাহলে সেই ক্ষেত্রে চাচা চাচি, ফুফু, সবাইকে মিলে হচ্ছে আমাদের পরিবার। বা আমরা যদি একক পরিবারেও থাকি সেই ক্ষেত্রেও কিন্তু বাবা মা, আমি, বোন, এরকম করে আমরা থাকতে পারি। তো পরিবারও কিন্তু একজন নিয়ে হচ্ছে না, অনেকগুলো মানুষের সমষ্টির মাধ্যমেই হচ্ছে। তো এটাও কি সমষ্টি বিশেষ্য। ঝাঁক, পাখিদের ঝাঁক। তারপর হচ্ছে বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী। তারপরে মিছিল, এই যে মিছিলে যোগ দিল, আমরা বলি না ওই যে জুলাই আন্দোলনে অনেক মিছিল হয়েছিল, সেখানে লাখ লাখ মানুষের ঢল নেমে গিয়েছিল। তো এইগুলো কি একজন দুজন তিনজন এইরকম করে কিন্তু হচ্ছে না, অনেক মানুষের সমষ্টির মাধ্যমে হচ্ছে বা অনেকগুলো প্রাণীর সমষ্টির মাধ্যমে হচ্ছে। তো এইগুলোকে আমরা বলতে পারি, ইংরেজিতে বলবো কালেকটিভ নাউন, আর বাংলাতে হচ্ছে সমষ্টি বিশেষ্য। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের গুণ বিশেষ্য। দেখো গুণ বিশেষ্য, এটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে কি বলতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ইংরেজিতে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তোমরা এটা এভাবে মনে রাখবে যে
যা কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলোই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বাংলাতে গুণ বিশেষ্য। বাংলায় কি গুণ বিশেষ্য। দেখো, গুণগত অবস্থা বা ধারণার নামকে গুণ বিশেষ্য বলে। গুণগত অবস্থা বা ধারণার নামকে গুণ বিশেষ্য বলে। সরলতা, দয়া, আনন্দ, তারপরে গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। সরলতা, ছেলেটি সরল। ছেলেটি সরল, এটা হচ্ছে তার গুণ। আর এই গুণের অবস্থাটা কি সরলতা। গুণের অবস্থাটা সরলতা। দয়া, তার মনে অনেক দয়া। আনন্দ, এটা কি আমরা ধরতে পারি বা ছুঁইতে পারি না, আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে অনুভব করতে পারি। গুরুত্ব, তোমাকে কি গুরুত্ব দিচ্ছে বা কে গুরুত্ব দিচ্ছে না, সেটা কি তোমাকে সে দেখাতে পারবে বা তুমি সেটাকে কোনোভাবে দেখতে পারবে না, সেটাকে তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ সে আমাকে অনেক গুরুত্ব দিচ্ছে। তো এই যে বিষয়গুলো, দীনতা, তারপরে ধৈর্য, এগুলো কিন্তু আমাদের মনের বিষয়। এই বিষয়গুলোকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, এগুলো শুধুমাত্র অনুভব করতে পারি। তো এই যেই গুণগুলো বা গুণের অবস্থা, ধারণার যে নাম, এগুলোকে আমরা বলবো গুণ বিশেষ্য। আর ইংরেজিতে যদি বলতে চাই তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো 6 নাম্বার, ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া মানে কি কাজ, আর বিশেষ্য মানে কি নাম। তাহলে ক্রিয়া বিশেষ্য মানে হচ্ছে কোনো একটা কাজের নাম। কোনো একটা কাজের নামকে আমরা বলবো ক্রিয়া বিশেষ্য। দেখো, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নামকে বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। পঠন, আমরা যখন কোনো একটা বই পড়ি এটাকে আমরা কিভাবে বোঝাই যে পঠন, এটা হচ্ছে ওই আমার যে কাজটা সেটার যে নাম, সেটা হচ্ছে ওই যে আমার যে কাজটা সেটার নাম কি পঠন, মানে পাঠ করা। ভোজন, খাওয়া, খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়, এই যে এই প্রক্রিয়াটা, এই কাজের নাম কি ভোজন। শয়ন, শুয়ে থাকা, এটার যে কাজের নাম সেটা হচ্ছে শয়ন। করা, করা, তারপর হচ্ছে করা, করানো, পাঠানো, নেওয়া, এই সবগুলো হচ্ছে কোনো একটা মানে কাজের নাম। এই জন্য এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য। দেখো, পঠন, ভোজন আর শয়ন, এই তিনটা তোমরা মনে রাখতে পারবে, কিন্তু এই যে করা, করানো, পাঠানো, নেওয়া, এগুলোর ক্ষেত্রে একটু মানে কনফিউশন হতে পারে। তাই তোমরা এই জায়গাগুলো একটু মনে রাখবে যে করা, করানো, পাঠানো, নেওয়া, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্যের উদাহরণ। ঠিক আছে, আমাদের এই পরিচ্ছেদটা খুবই ছোট ছিল। তো এই যে আমাদের পরিচ্ছেদ পড়া শেষ। এখন আমাদের জন্য আছে হচ্ছে অনুশীলনীর অংশ। এখন আমরা দেখব যে আমরা আনসার করতে পারছি কি না। দেখো, অনুশীলনীর যে অংশটা, প্রথম প্রশ্ন, যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নামকে বোঝায় তাকে কি বলে? যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নামকে বোঝায় তাকে কি বলে? আমরা পড়েছি তাকে বিশেষ্য বলে, ইংরেজিতে নাউন বলে। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নামকে বোঝায় তাকে কি বলে? যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নামকে বোঝায়, আমরা কিন্তু একদম শেষে পড়েছি যে কোনো কাজের নামকে যখন বোঝাবে সেটা হয়ে যাবে কি ক্রিয়া বিশেষ্য। তারপরে দেখো, পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? পদ্মা স্থান নাম বিশেষ্য। পদ্মা কি স্থান নাম বিশেষ্য। জাতি বিশেষ্যর উদাহরণ কোনটি? জাতি বিশেষ্যর উদাহরণ কোনটি বলো তো? আকাশ, নদী, পদ্মা, হিমালয়। জাতি বিশেষের উদাহরণ হচ্ছে অপশন খ, নদী। কারণ আমরা জানি জাতি বিশেষ্য মানে হচ্ছে কমন নাউন, সব কিছুর যে সাধারণ নাম সেটাকেই বলা হচ্ছে কি জাতি বিশেষ্য। আমি যখন বলি যে পদ্মা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র নদী, তিতাস নদী, তখন কিন্তু আমি নির্দিষ্ট করে নদীর নামকে বোঝাচ্ছি। কিন্তু আমি যখন বলবো শুধু নদী, তখন আমি সকল নদীর সাধারণ নামকে বোঝাচ্ছি। এই জন্য যে নদী, এটা হচ্ছে জাতি বিশেষের উদাহরণ। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রশ্ন 5, নিচের কোনগুলি সমষ্টি বিশেষের উদাহরণ? অপশন ক, পরিবার ও মিছিল। কারণ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একাধিক মানে অনেকগুলো মানুষের সমষ্টির মাধ্যমে হচ্ছে। তো এই জন্য এই পরিবার এবং মিছিল এগুলো হচ্ছে সমষ্টি বিশেষ্যের উদাহরণ। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এটা হবে কালেকটিভ নাউন। তারপরে দেখো অপশন 6, গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য, গুণ বিশেষ্য কোনটি? সততা। কারণ লোকটি সৎ,
এটা হচ্ছে ওই লোকটির গুণ, আর এই গুণের নামটাকে আমরা কি বলবো? গুণের যে নামটা সেটা হচ্ছে সততা। গুণের যে নাম সেটা হচ্ছে সততা। ঠিক আছে। তারপরে দেখো নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? কাল নাম কোনটা? বৈশাখ, মানে কোনো কিছুর সময়কে বোঝাচ্ছে। এই যে আমরা হচ্ছে এখন পড়লাম পরিচ্ছেদ 18 এবং এর যে অনুশীলনী যে অংশ এইটুকু আমরা পড়লাম। এই জায়গাটা তো আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা পড়ব পরিচ্ছেদ 19 সর্বনাম। এই পরিচ্ছেদটাও অনেক ছোট এবং এগুলোকে আমরা বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো পরিচ্ছেদ 19 সর্বনাম। বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। আমরা সবাই তো প্রোনাউন এটার সাথে পরিচিত, তাই না? প্রোনাউন। আমি আসলে এই জায়গাগুলোতে লিখতে পারি না, খুবই মানে কি বলবো আনপ্রফেশনাল হয়ে যাচ্ছে। তোমরা একটু কনসিডার করবে আমাকে, ঠিক আছে? তো প্রোনাউন এটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? বিশেষ্যের পরিবর্তে আমরা জানি প্রোনাউন হচ্ছে কি নাউনের পরিবর্তে বসে। তো নাউন হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নাম, আর নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি প্রোনাউন। এই প্রোনাউনটাই হচ্ছে বাংলাতে সর্বনাম। দেখো বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়। দেখো শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এই যে তাই সে দ্বারা কাকে বোঝাচ্ছে? শিমুলকে। এজন্য বলছে যে শিমুল এটা হচ্ছে কি প্রপার নাউন, মানে নাউন। শিমুল হচ্ছে কি নাউন, এবং এই যে সে এটা হচ্ছে প্রোনাউন, মানে এটা সর্বনাম, কারণ শিমুলের পরিবর্তে সে হয়েছে, এটা কি সর্বনাম। এই জন্য বলছে যে বিশেষ্য শব্দের, দেখো বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, তারপরে হচ্ছে নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়। হ্যাঁ, ধরো তুমি ছেলে কথাটা লিখলা, ছেলে। এখন ছেলে এটার সাথে যদি আমরা বিভক্তি যোগ করি তাহলে আমরা কি যোগ করতে পারি? যে ছেলেকে, বা মেয়ে যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারি মেয়েকে। মেয়েকে বাবা পড়াচ্ছেন, মেয়েকে বাবা পড়াচ্ছেন। তো এই ক্ষেত্রে কি যুক্ত হলো? কে বিভক্তি যুক্ত হলো। আবার যখন নির্দেশক, তখন মেয়েটিকে বলো এখানে আসতে, মেয়েটিকে এখানে আসতে বলো। তো মেয়েটি, মেয়েটি, মেয়েটিকে, এখানে কি আমরা মেয়েটিকে এখানে আসতে বলছি, এটা এখানে কি যুক্ত হলো? নির্দেশক। বচন, মেয়েরা ফুল তুলছে, মেয়েরা ফুল তুলছে, যে মেয়ে আর রা যুক্ত হলো, এটা কি বচন। তো এই ক্ষেত্রে বলছে যে বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়। আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছি। এখন আমরা এর পরবর্তী অংশটুকু দেখব। এই যে দেখো সর্বনামের শ্রেণীবিভাগ। সর্বনামকে নিচের 9টি শ্রেণীতে ভাগ করা যায়। সর্বনামকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 9টি। প্রথম দেখো ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তির নামের পরিবর্তে বসে। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তির নামের পরিবর্তে বসে। এই সর্বনাম 3 প্রকার। এই সর্বনাম কত প্রকার? 3 প্রকার। মানে ব্যক্তিবাচক যে সর্বনাম এটা হচ্ছে 3 প্রকার। কি কি? বক্তা পক্ষের সর্বনাম, শ্রোতা পক্ষের সর্বনাম, অন্য পক্ষের সর্বনাম। বক্তা পক্ষের সর্বনাম কে? আমি, আমরা, আমাকে, আমাদের। তোমরা ইংরেজিতে পড়েছো না পার্সন? তো আমরা পড়েছি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই যে বক্তা পক্ষের সর্বনাম এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি, আমরা, আমাকে, আমাদের, এটা ফার্স্ট পার্সন, মানে বক্তা পক্ষের সর্বনাম। সেকেন্ড পার্সন হচ্ছে কি তুমি, তোমরা। তো এটা হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম। তুমি, তোমরা, তুই,
তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে ইত্যাদি। অন্য পক্ষের সর্বনাম এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সে, তারা, তিনি, তারা, এরা, ওর, ওদের। যখন আমার আর তোমার মধ্যে কথা হবে তখন আমরা হচ্ছি ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন, মানে আমি বলছি তুমি শুনছো। আবার যখন আমরা আমি এবং তোমাকে ছাড়া আমরা যখন অন্য কাউকে নিয়ে আবার কথা বলবো তখন সে হয়ে যাবে কি অন্য পক্ষের সর্বনাম, মানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। ব্যক্তিবাচক সর্বনামে আমরা দেখলাম ৩ ধরনের, একটা বক্তা পক্ষের, শ্রোতা পক্ষের এবং অন্য পক্ষের। শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী ৩ ভাগে ভাগ করা হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো, ব্যক্তিবাচক সর্বনাম এটাকে কিন্তু ৩ ভাগে ভাগ করেছে: বক্তা পক্ষের সর্বনাম, শ্রোতা পক্ষের সর্বনাম, অন্য পক্ষের সর্বনাম, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এটা গেল। এর মধ্যে আবার শ্রোতা পক্ষের সর্বনাম এবং অন্য পক্ষের সর্বনাম এই দুইটাকে আবার ৩ ভাগে ভাগ করেছে। কি অনুযায়ী? মর্যাদা অনুযায়ী। কি অনুযায়ী? মর্যাদা অনুযায়ী। দেখো, তুমি সাধারণ সর্বনাম যেটা, তুমি, সে সাধারণ। মানি সর্বনাম মানে তাকে সম্মান দেওয়া অর্থে, আপনি, তিনি, ইনি, উনি। ঘনিষ্ঠ সর্বনাম তুই, এ, উ। তুই, এ, উ। দেখো, আমরা যে আমাদের খুব কাছের বন্ধু থাকে তাকে কিন্তু আমরা তুই করে বলি, বা হচ্ছে আমরা ভাই বোন যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলি তখন কিন্তু আমরা তুই করে কথা বলি। তো এটা হচ্ছে কি ঘনিষ্ঠ সর্বনাম, যারা আমাদের খুব কাছের হয় বা হচ্ছে আমাদের বয়সে ছোট হয় তাদেরকে আমরা খুব আদর করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তুই কথাটা ব্যবহার করে থাকি। আবার মানি অর্থে কাউকে সম্মান যদি করে থাকি তাহলে আমরা বলে থাকি আপনি, বা তিনি এই কথাটা বলেছেন, ইনি বলেছেন, উনি এরকম, উনি অনেক সম্মানী একজন মানুষ, এই ধরনের। তো এটা হচ্ছে মানি সর্বনাম। আর সাধারণ সর্বনাম হচ্ছে তুমি, সে। আমরা হচ্ছে তুমি কিন্তু সবাইকে বলে থাকি। তো এটা হচ্ছে সাধারণ একটা সর্বনাম। আমরা কি পড়লাম? যে শ্রোতা পক্ষ, অন্য পক্ষ, এটাকে তোমরা এভাবে মনে রাখবে যে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সেটাকে আবার মর্যাদা অনুযায়ী ৩ ভাগে ভাগ করেছে: সাধারণ, মানি এবং ঘনিষ্ঠ। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম ব্যক্তি সর্বনাম। এখন আমরা দেখব আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম। কর্তা নিজেই কোনো কাজ করেছে এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। কর্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। নিজে, সে নিজে অঙ্কটা করেছে। স্বয়ং, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। যখন দুইজন ঝগড়া লাগে তখন আমরা কিন্তু এটা বলে থাকি যে আমি নিজে কিন্তু সেখানে উপস্থিত থেকে সবটা দেখেছি। তার মানে কি? কর্তা নিজেই কোনো কাজ করেছে, মানে আমি দেখার কাজটা আমি নিজেই করেছি। এই ভাবটা যখন আমরা জোর দিয়ে বোঝাবো সেটাকে বলা হচ্ছে কি আত্মবাচক সর্বনাম, মানে আমি নিজেই করেছি এটা। তারপরে দেখো এখানে যে উদাহরণটা, সে নিজেই অঙ্কটা করেছে, সে নিজেই অঙ্কটা করেছে। তারপরে স্বয়ং, স্বয়ং, এগুলো কি আত্মবাচক সর্বনাম, কারণ কর্তা নিজেই কোনো কাজ করেছে সেটাকে তিনি জোর দিয়ে বোঝাচ্ছেন। তারপরে দেখো নির্দেশক সর্বনাম। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যে সর্বনাম মানে নৈকট্য মানে হচ্ছে কাছে, আর দূরত্ব মানে হচ্ছে ওই যে দূরে। তো এই যে কাছে এবং দূরে এটার যে নির্দেশ করে সেটাকে বলা হচ্ছে কি নির্দেশক সর্বনাম। দেখো, নিকট নির্দেশক যেগুলো হচ্ছে কাছে নির্দেশ করে, এ, এই, এরা। এই শোনো তো। তো সে যখন আমার কাছে থাকবে তখন আমরা কি বলবো? এই একটু শোনো তো। এটা হচ্ছে কি কাছে। আবার দূর নির্দেশক ক্ষেত্রে ওই যে ওরা খেলছে না, ওদেরকে ডেকে আনো। তো ওই যে, তারপর হচ্ছে ওই যে উনি, উনি এই কাজটা করেছে, বা হচ্ছে ওরা ওইখানে দৌড়াদৌড়ি করছে। ও, এগুলো আমরা কি অর্থে ব্যবহার করি? এগুলো আমরা দূর নির্দেশক অর্থে ব্যবহার করি। আর কাছে অর্থে আমরা কোনগুলো ব্যবহার করি? এ, এই, এরা, ইনি, এগুলো হচ্ছে নিকটে, মানে আমাদের কাছে বোঝাতে আমরা এই সর্বনামগুলোকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখব আমাদের যে পরবর্তী অংশ অনির্দিষ্ট সর্বনাম।
অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। অনির্দিষ্ট সর্বনাম মানে অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনামটা ব্যবহার হবে তাকে আমরা বলবো অনির্দিষ্ট সর্বনাম। কেউ, কোথাও, কিছু, একজন। একজন এসে খবরটা দেয়। একজনটা কে? আমরা কি জানি? না, আমরা জানি না। তো এই ক্ষেত্রে এই একজনটা হচ্ছে কি? অনির্দিষ্ট বা পরিচয়হীন। তার পরিচয় সম্পর্কে আমরা কিছু জানি না। এই ক্ষেত্রে এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। তারপরে কোথাও। কোথাও একটা ঘুরে আসলে মনে হয় আমার ভালো লাগতো। আমি যদি কোথাও যেতে পারতাম আমার ভালো লাগতো। এখন এই কোথাওটা কি? মানে কোথায় যেতে চাই আমি? আমি কি নির্দিষ্ট করে বলেছি? না। আমি এটা হচ্ছে অনির্দিষ্ট। আমার এই কথাটা অনির্দিষ্ট। তো এজন্য এটা হচ্ছে কি? অনির্দিষ্ট সর্বনাম। কেউ কোথাও নেই। আমাদের খুবই বিখ্যাত একটা কবিতা আছে। সেটা হচ্ছে কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা। তো এই কবিতায় কিন্তু কবি বলেনি যে কোন কেউ। কেউ বলতে তিনি কাকে নির্দেশ করেছেন সেটা কিন্তু তিনি এখানে বলেননি। তো কবিতার যে নাম কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। তো এইখানে যে কেউ এটা হচ্ছে অনির্দিষ্ট বা পরিচয়হীন। কোথাও যেতে ইচ্ছে করছে, এটাও অনির্দিষ্ট। কিছু একটা খেতে দাও, তো এটা হচ্ছে কি? অনির্দিষ্ট। একজন এসে খবরটা দিয়ে গেল, এটাও অনির্দিষ্ট বা পরিচয়হীন। তো এই ধরনের যে সর্বনামগুলো, সেগুলোকে আমরা বলতে পারি অনির্দিষ্ট সর্বনাম। তারপর দেখো প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। কে এসেছিল? কারা এরা? কাকে বলবো? কার কাছে যাব? কি দিয়ে ভাত খাবো? তো এই যে এই প্রশ্নবাচক মানে প্রশ্ন তৈরি করার জন্য যে প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয় তাদেরকে প্রশ্ন তৈরি করার জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। তো এই যে প্রশ্ন তৈরি করার জন্য যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলতে পারি প্রশ্নবাচক সর্বনাম। তারপর দেখো সাপেক্ষ সর্বনাম। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে এই যে সাপেক্ষ সর্বনাম এবং পারস্পরিক সর্বনাম এই দুইটার মধ্যে তারা হচ্ছে গুলিয়ে ফেলে। তো এই জিনিসটা আসলে গুলিয়ে ফেলার মতো কিছু না, আমাদের একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। সাপেক্ষ সর্বনাম এটা হচ্ছে পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। ধরো একটা কাজের সাথে যখন আরেকটা কাজ নির্ভর থাকবে মানে নির্ভরশীল থাকে তখন সেটাকে আমরা বলতে পারি সাপেক্ষ সর্বনাম। যে একটা বিখ্যাত একটা কথা আছে দেখো, আমাদের প্রচলিত একটা কথা আছে যে যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল মানে সে যেই কর্মটা করেছে সে সেই ফলটাই পেয়েছে। তো এই ক্ষেত্রে কি যেমনের সাথে তেমন কি নির্ভরশীল। যারা এসেছিল তারাই খেয়েছিল। তো যারা এসেছিল তারাই খেয়েছে। যে সে যে যেমন তার ভাবনাও তেমন। তো এইরকম যেই মানে একটার সাথে যে আরেকটা সম্পর্কযুক্ত বা নির্ভরশীল সেটাকে আমরা বলতে পারি সাপেক্ষ সর্বনাম মানে একটার সঙ্গে আরেকটা কি নির্ভরশীল। আর পারস্পরিক যেটা এটা হচ্ছে দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহার হয়। দেখো পরস্পর নিজেরা নিজেরা পরস্পর ঝামেলা কি করো পরস্পর মিলে তারা পরস্পর দুজনে বোঝাপড়া করলো পরস্পর বোঝাপড়ার মাধ্যমে জিনিসটা মিটমাট হলো বা হচ্ছে নিজেরা নিজেরা যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে নাও। ঝগড়া করো না, মিটমাট করে নাও। আমরা অনেক সময় আমাদের বন্ধুদের মধ্যে বা পরিচিতদের মধ্যে যদি কেউ কমন ফ্রেন্ডস যারা থাকে তাদের মধ্যে ঝগড়া হলে আমরা কি বলে থাকি তাদেরকে কাছাকাছি আনার পরে বলি যে নিজেরা নিজেরা তোমাদের মধ্যে যে ঝামেলা আছে তা মিটমাট করে নাও। তার মানে কি দুই পক্ষের সহযোগিতার মাধ্যমে বিষয়টা হচ্ছে। এজন্য এগুলো হচ্ছে কি পারস্পরিক সর্বনাম। আবার পরস্পর পরস্পর মিলে সিদ্ধান্ত নাও। তো দুইজন মিলে সিদ্ধান্তটা নাও। তো এই ক্ষেত্রে কি একজন আরেকজনের উপর মানে মানে সহযোগিতার মাধ্যমে বা হচ্ছে নির্ভরের মাধ্যমে পারস্পরিক সর্বনামটা হচ্ছে। আর পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনাম মানে একটা সর্বনামের উপর আরেকটা সর্বনাম নির্ভরশীল যে যেমন কর্ম তেমন ফল যেমনের সাথে এখানে তেমনটা কি নির্ভরশীল একটার সাথে আরেকটা রিলেটেড।
এই গেল আমাদের সাপেক্ষ সর্বনাম এবং পারস্পরিক সর্বনাম। এখন আমরা দেখব সকলবাচক সর্বনাম। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়। সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব। আপনারা কি সপরিবারে আমন্ত্রিত, সবাই আসবেন, সকলে নিমন্ত্রিত বা আমন্ত্রিত, সকলকে দাওয়াত দিলাম, সবার জন্য শুভকামনা, সমস্তটাই খেয়ে ফেলবে, সব কিছু নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে কি ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়। তারপরে দেখো অন্যবাচক সর্বনাম। ভিন্ন, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। নিজ ভিন্ন মানে আমি ব্যতীত অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহার হয়। যেমন অন্য, অপর, পর, অমুক, অমুকে ওই কথাটা বলেছে। তো সেই ক্ষেত্রে কি আমি, এখানে কিন্তু আমার সাথে কোনো সম্পর্কযুক্ত কোনো বিষয় নেই। তো নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। তো আমাদের হচ্ছে আজকে আমরা, ঠিক আছে, তো আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে পরিচ্ছেদ 19 সর্বনাম। এখন আমরা এটার যে অনুশীলনীর যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকু দেখব। দেখো আমাদের জন্য প্রথম প্রশ্ন, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? অবশ্যই সর্বনাম বলে। এতক্ষণ তো আমরা সর্বনাম নিয়েই পড়লাম, তাই না? তো এতক্ষণ যেহেতু আমরা সর্বনাম নিয়ে আলোচনা করলাম, তার মানে আমাদের কাছে এটা বলা সহজ যেটা সর্বনাম। কিন্তু যখন পরীক্ষায় আসবে তখন তো আমরা একটা পরিচ্ছেদ পড়ার পরে সেই অনুশীলনী থেকে দিবে না, দিবে হচ্ছে পুরো বইটা থেকে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। আর এটা যদি মনে রাখতে কষ্ট হয় তোমরা মনে রাখবে যে সর্বনামের অপর নাম হচ্ছে প্রোনাউন। তো আমরা তো জানি নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে ক। তারপরে দেখো সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা হয়? 9টি ভাগে। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? ব্যক্তিবাচক সর্বনাম কোনটা? আমি। ব্যক্তিবাচক সর্বনাম কি? আমি। কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয়? নিজে করেছেন, অবশ্যই সেটা আত্মবাচক। নিজে, স্বয়ং। তারপর 5, সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? যে, সে। যে এসেছিল সেই খেয়েছিল। তারপরে দেখো নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহার হয়? অবশ্যই সেটা অন্যবাচক। তারপরে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে মানে কাছে দূরে নির্দেশ করে, সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা পড়েছি পরিচ্ছেদ 18 বিশেষ্য, এর যে অনুশীলনী অংশ সেটা পড়েছি। তারপরে পড়েছি পরিচ্ছেদ 19 সর্বনাম এবং এর যে অনুশীলনী অংশটা ছিল সেটাকে আমরা শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে তোমরা তো আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে বলবো যে তোমরা এই যে ব্যাকরণের যে বিষয়গুলো এগুলো তোমরা একটু মন দিয়ে আনন্দ নিয়ে পড়বে, ঠিক আছে? বুঝে বুঝে পড়বে। শুধুমাত্র পড়ে গেলাম আর গিয়ে পরীক্ষায় মানে পরীক্ষা দিয়ে আসলাম না, এই জন্য তোমরা পড়ালেখা করো না। তোমরা পড়বে হচ্ছে শেখার জন্য, জানার জন্য। যখন একটা বিষয় আমি আনন্দ নিয়ে পড়বো, জানার জন্য পড়বো, আগ্রহ নিয়ে পড়বো, তখন সেই বিষয়টা আমার মাথায় এটা ভালো মতো করে ক্যাচ করবে। আমার এটা লং টাইম একটা নলেজ হয়ে থাকবে। তো তোমাদেরকে বলবো পড়াশোনা করো আনন্দের সাথে, মনোযোগের সাথে, আগ্রহ নিয়ে যে আমি এটা জানবো, আমি এটা বুঝবো, কেন এরকম হয়েছে, কেন ওই রকম হয়েছে, নিজে নিজেকে প্রশ্ন করো। সবাই বই পড়ে, সবাই পড়াশোনা করে, কিন্তু ফলাফল কিন্তু সবার একই রকম হয় না। কেন হয় না? কারণ কেউ বুঝে পড়ে, কেউ শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়ে। তো তোমাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।